এটাকে আমরা স্টুডেন্টদেরকে নাচাই, এই একটা কাজ করি। Fundraise, valuation, marketing. Extreme marketing. Almost any education platform uses extreme marketing, but Udbharsh uses it to an absurd degree. Because they are like selling a dream যে A+ পাওয়া যাবে, এরকম সেরকম সবকিছু কমপ্লিট করায় দিবে, একটা গুড অ্যামাউন্টের মধ্যে একটা অ্যাট্রাকটিভ প্রাইস রেঞ্জ দিয়ে দেয়, যার জন্য প্যারেন্টসরাও বারবার বলে যে ভর্তি হওয়া, তারপর they get us admitted and we get nothing. আর ঝকমকে এক দুনিয়া দেখে আপনি হয়তো এডটেকের আসল মানেই ভুলে যাবেন। নব্বইয়ের দশকে বাংলাদেশের কোচিং সেন্টারের সংখ্যা হাতে গোনা হলেও 2000 সালের পর থেকে কোচিং সেন্টার ব্যাঙের ছাতার মতো বেড়ে ওঠে। ডিজিটাল যুগ আসার পর এই কোচিং মার্কেটের একটা বড় অংশ অনলাইনে চলে যায় এবং সেই অনলাইন কোচিং ব্যবস্থাকেই একটা ফ্যান্সি নাম দেওয়া হয়, এডটেক ইন্ডাস্ট্রি। এই বিজনেসটা বাংলাদেশে প্রায় 30-32 কোটি টাকার বিজনেস। বাংলাদেশে যে 5-5.5 কোটি স্টুডেন্ট আছে, এর 4 কোটির উপরে এই আপনার কোচিং এর কোনো না কোনো ভাবে গ্রাহক। বর্তমানে বাংলাদেশে এডটেকের টোটাল মার্কেট সাইজ $16 বিলিয়ন, অর্থাৎ 1,96,000 কোটি টাকা। বাইরে থেকে এই ইন্ডাস্ট্রিটা দেখতে খুবই রঙিন আর প্রমিসিং মনে হলেও এই ইন্ডাস্ট্রির ভেতর রয়েছে কয়েকটি গুরুতর সমস্যা, যেগুলো নিয়ে খুব কমই আলোচনা হয়। এডটেকের অনেক এক্স এমপ্লয়িজ অ্যান্ড স্টুডেন্ট অভিযোগ করেছে যে কিছু এডটেক কোম্পানিগুলো অনেক মিসলিডিং, ম্যানিপুলেটিভ এবং অ্যাগ্রেসিভ মার্কেটিং মেথডস ইউজ করে। They're not really like prioritizing what the student needs. It's more like what they need to do in order to finish the schedule in certain time so they can launch another schedule so they can earn a lot of money. They're like selling the same program again and again and again to the same students, so they learn nothing from it and waste a bunch of money and get books like this. এই কোচিং বিজনেসের মিসলিডিং মার্কেটিং আর মেন্টাল কন্ডিশনিং এর চক্করে পড়ে প্রতি বছর তৈরি হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত এক যুব সমাজ। Why do I have to spend so much money and like go through all of this, go through the mental issues and go through all the exhausting things that I had to go through. My parents were upset. Their money was like earned from hard work, and that was wasted. And they call you every now and then, every other day, to buy another paid course. Why would you? But that's the current situation of Bangladesh. কোর্স সেল করার নিনজা টেকনিক মোটিভেশন নামক ড্রাগস তো আছে। এই মোটিভেশন ড্রাগের চক্করে তারা এই ভাইয়াগুলোকে পীর মনে করে, কিন্তু কিছুদিন পরপরই দেখা যায় সেই শিক্ষার্থীদের সঙ্গে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও কিংবা হুমকি থামকি দেওয়ার স্ক্রিনশটও সামনে আসে। এই সেক্টরের ভেতরে এমন কিছু অসুস্থ মানসিকতার মানুষও রয়েছে যারা অনলাইনে গালাগালিকে খুব কুল মনে করে। এই ওয়েবসাইটে ঢুকতেছে না, সমস্যা নাই, একটু থুথু দাও, এইভাবে তাও আবার। এছাড়াও কিছু তথাকথিত ভাইয়া স্টুডেন্টদের ব্যক্তিগত ছবি নিয়ে অনৈতিকভাবে ব্যবহার করে, এমনকি সেগুলো অ্যাডাল্ট ওয়েবসাইটে টাকার বিনিময়ে বিক্রি করার মতো গুরুতর কাজও করে। বিভিন্ন মেয়েদের কাছ থেকে উনি পিকচার কালেক্ট করতো, এরপর আর কি 18+ গ্রুপে মেয়েগুলোর পিকচারগুলো সেন্ড করতো। কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক হলে শিক্ষক এমন কাজ করতে পারে চিন্তা করতে পারেন? Don't get me wrong. I have seen so many people in my life who have কুবুদ্ধি তে লোক just expect this. প্রেম করব। প্রেম কর, এটা বলা দাও যে তোর একাডেমিক এন্ড হেল্প করবে। লিটারে ছেলের সাথে খুব সুন্দর বিয়ে শুইছো, বিনিময় যাচ্ছে তাকে সেটা দিন। এই বাচ্চাটারে সাইড করে কথা বলো, এই পেটটা সাইড করে কথা বলো, ঠিক আছে? এই কোচিং সংস্কৃতির চাপে পড়ে কত শিক্ষার্থী যে মানসিকভাবে অস্থির, দিশেহারা হয়ে যাচ্ছে তার উদাহরণ আমরা আগেও দেখেছি। এছাড়া তাদের বিরুদ্ধে কোনো পোস্ট গেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে আইডি নষ্ট করে দেওয়ার হুমকি অথবা সরাসরি মামলার ভয় দেখানো, এসব অভিযোগও বারবার উঠে এসেছে। এসব গুরুতর অভিযোগের পরেও আলোচনা খুব কমই হয়ে থাকে। তাই দ্য সিঙ্কারের এই ডকুমেন্টারিতে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। অভিযোগ, হুমকি, স্টুডেন্ট ম্যানিপুলেশন, এক্সট্রিম মার্কেটিং আর মানি ওভার এভরিথিং মানসিকতার আড়ালে এর থেকে আসলে ঠিক কি চলছে। এই ভিডিওতে আমরা টিপিক্যাল কোচিং বাণিজ্য নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব এডটেকের আসল প্রবলেমটা কোথায়, এই ইন্ডাস্ট্রির বিগ প্লেয়ারকে এবং কিভাবে এরা মনোপলি ক্রিয়েট করেছে। দেখার চেষ্টা করব কিভাবে এরা স্টুডেন্টের ইমোশনকে কাজে লাগিয়ে নিজের বিজনেস করে। জানাবো কিভাবে মোটিভেশন আর ম্যানিপুলেশনের আড়ালে গড়ে উঠেছে এই $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি।
এডটেকের ফুল মিনিং হলো এডুকেশনাল টেকনোলজি। 2000 সালের আগে বাংলাদেশে এই ধরনের এডটেক বা ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম বলতে তেমন কিছুই ছিল না। 2010 সালের দিকে দেশের জনপ্রিয় গাইড বইগুলোর সঙ্গে প্রশ্ন ব্যাংক যুক্ত হতে শুরু করে। একই সময় উদ্ভাস তাদের কোচিং লেকচার ক্লাস রেকর্ড করে সিডি আকারে ডিস্ট্রিবিউট করেছিল। এগুলোকে বলা যায় প্রথাগত শিক্ষা ও কোচিং সেন্টার ভিত্তিক শিক্ষার বাইরে প্রযুক্তি ব্যবহারের প্রাথমিক উদাহরণ। বর্তমানে আমরা যাকে এডটেক বলি তার প্রকৃত যাত্রা শুরু হয় 2012 সালের দিকে, তবে সেই সময় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়নি। বলা যায় 2014 সালের দিকে 10 মিনিট স্কুলের যাত্রার মাধ্যমে এই সেক্টরটি নতুনভাবে আলোচনায় আসে। প্রতিষ্ঠানটির সাফল্যের পর একে একে শিখো, বহুব্রীহি, সহপাঠী, এসিএস, হালকেনস্টেইন ও বন্দি পাঠশালার মতো অনেক প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, IELTS, GRE, কম্পিটিটিভ জব প্রিপারেশন ও স্কিল ডেভেলপমেন্ট এই সব সেগমেন্টে একে একে নতুন নতুন এডটেক ও শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠান আসতে থাকে। এডটেক কনসেপ্টের মধ্যে আসলে কোনো প্রবলেম নেই। সমস্যা হতো না যদি তারা কোর্স সেল করার জন্য ফেক প্রমিস না করত, কোর্সের দাম অযৌক্তিকভাবে না বাড়াতো এবং নিজেদের সেলস টার্গেট পূরণ করার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে না ফেলত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ এডটেক কোম্পানি এই কাজগুলো করছে। সবচেয়ে বড় সমস্যা হলো মিস সেলিং। কোর্স সেলের আগে মোটিভেশনের ফুলছড়ি হলেও ডেলিভারি কিন্তু প্রমিস অনুযায়ী করতে পারে না। সোশ্যাল মিডিয়াতে যত এডটেকের টিচার রিলস বা শর্টসে যেসব ভিডিও দেখেন সেগুলোর বড় অংশই এই মোটিভেশন ড্রাগ। স্পেশালি ঢাবি, বুয়েট কোচিং এর টিচারদেরই এসব ক্লিপে বেশি দেখা যায়। এই মোটিভেশন দিয়েই এডটেক কোম্পানিজ বারবার কোর্স সেল করছে। এই কোম্পানিগুলো একই কোর্স বছরের পর বছর বিক্রি করার জন্য শিক্ষার্থীদের মোটিভেশনের নেশা ধরিয়ে দেয়। মোটিভেশন দিয়ে কোর্স সেল করলে তাতে দোষের তেমন কিছু নেই, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন মোটিভেশনের আড়ালে মিসইনফরমেশন এবং ফেক হোপ দেয়া হয়। সেকেন্ড প্রবলেমটা হলো ওভার প্রাইসিং। আজকের দিনে এডটেক কোম্পানি আর ক্রেডিট কার্ড কোম্পানির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এই মিস সেলিং এর মূল কারণ এডটেক কোম্পানিগুলোর ডার্টি বিজনেস মডেল। বাংলাদেশে প্রায় 5 কোটি শিক্ষার্থী এমন স্কুলে পড়ে যেখানে মাসিক ফি 2500 টাকার কম, অথচ এডটেক কোর্সের দাম শুরু হয় 2500 থেকে 3000 টাকা থেকে। কারো কোর্সের প্রাইস আবার 15 থেকে 20,000 টাকা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এর থেকে বেশিও হয়ে থাকে। এডটেক চালুই হয়েছিল মূলত সবাই যেন সব জায়গা থেকে পড়তে পারে, কিন্তু ইদানিং এডটেক ধীরে ধীরে পশ আর রিচ স্টুডেন্টসদের প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশের মেজরিটি মানুষ এই পেমেন্ট অ্যাফোর্ড করতে পারে না। এখন আপনি বলতে পারেন তাহলে এরা প্রাইস এত হাই রাখে কেন যদি সবাই অ্যাফোর্ড করতে না পারে? কারণটা খুবই সিম্পল। এই এডটেক ইন্ডাস্ট্রি আসলে পুয়ার বা মিডল ক্লাস নিয়ে ভাবে না, তাদের দরকার শুধু প্রফিট। 1000 টাকার কোর্স 100 জনকে সেল করার চেয়ে তারা 10,000 টাকার কোর্স 10 জন রিচ স্টুডেন্টকে সেল করে, যার ফলে তাদের ঝামেলাও কম, প্রফিটও বেশি। এই জন্যই তারা এই এক্সপেন্সিভ মডেলে বিজনেস করে। কিন্তু আলটিমেটলি এই সিস্টেমে সবচেয়ে বেশি সাফার করছে মিডল ক্লাস স্টুডেন্টস, অথচ এডটেকের কোর্স অবজেক্টিভ ছিল এই এডুকেশন অ্যাক্সেসিবল করা। আরেকটা বড় প্রবলেম হলো একাডেমিক ব্যাচগুলোতে মাত্রাতিরিক্ত কন্টেন্ট অ্যাড করা হয়ে থাকে। অন্যদের থেকে আপডেট বা ট্রেন্ডি থাকার জন্য বা ইউনিক হওয়ার জন্য IIT এর ম্যাথ করানো হয়ে থাকে, যা 99.9% ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। ওরা খুব বেশি পরিমাণে ডিটেলস দেয় ক্লাসের মধ্যে, যে শুধুমাত্র টপ স্টুডেন্টসরা ছাড়া বাকিটা অ্যাকচুয়ালি কিছু বুঝবে না। এটা বলে রিভিশন ক্লাস, বাট রিভিশন ক্লাস না অ্যাকচুয়ালি। ওরা মাঝে মাঝে এমন কিছু কোর্স দেয়, এমন কিছু দেয় আর ম্যাটেরিয়ালস এত ভাস্ট করে ফেলে যে 90 to 95% স্টুডেন্টস অ্যাকচুয়ালি ক্যাচ আপই করতে পারে না যে করতে হবেটা কি। এটা মোস্ট অফ দ্য পিপলের কেসে এটাই হয়ে থাকে। There's so much details that you don't really know where the foundations end and where the details begin. যে টপিকগুলো 1-2 আওয়ারে কমপ্লিট করা যায় সেই টপিকগুলো 12 থেকে 14 ঘন্টায় দীর্ঘায়িত করা হয়। অতিরিক্ত টাকা কামানোর জন্য 3 থেকে 4টা চ্যাপ্টারকে সাইকেল ওয়াইজ ভাগ করে কোর্স সেল করা হয়। কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ইউনুস জাপানে 1 লাখ স্টুডেন্ট পাঠানোর প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। ঠিক তার কিছু সময় পর অপার ভাই পোস্ট দেন তিনি জুলাই মাসে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চালু করতে যাচ্ছেন। ব্যাপারটা চিন্তা করেছেন? এরা সব জায়গায় কোর্স সেল করার ধান্দায় থাকে। তারা স্টুডেন্টদের মোটিভেশন দিয়ে এমনভাবে ম্যানিপুলেটেড আর ফ্যান্টাসাইজ করে ফেলেছে যে তাদের ব্যাপারে যদি কেউ খারাপ কোনো মন্তব্য করে, সে ম্যানিপুলেটেড স্টুডেন্টসরা সেগুলো নিয়ে প্রোটেস্ট করে। তারা ভার্সিটিগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে এটা ছাড়া একটা স্টুডেন্টসের লাইফ বৃথা। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 554তম, আর বুয়েট রয়েছে 761 থেকে 770 রেঞ্জে। ওয়ার্ল্ডের টপ 100 তো দূরের কথা, টপ 300-এও না। তবুও আমাদের দেশে এগুলো নিয়ে যে লেভেলের হাইপ, মাতামাতি আর অবসেশন, তা দেখলে মনে হয় এগুলোর বাইরে কিছুই নেই। এর পেছনের কারণটা খুব সিম্পল। লার্নিং বিকেম সেকেন্ডারি, স্ট্যাটাস বিকেম দ্য প্রোডাক্ট।
মানুষ এখন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বুয়েটে পড়ে না, বুয়েটে পড়ার জন্যই ইঞ্জিনিয়ার হয়। স্কিল, কিউরিওসিটি, প্রবলেম সলভিং সবই এখানে সেকেন্ডারি। আর এই ব্র্যান্ড অবসেশনটাই সবচেয়ে বড় ইলিউশন, যেটা এডটেক আর কোচিং কালচার দিনের পর দিন করে যাচ্ছে। কোচিং থেকে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম হওয়ার পরপরই সে রেজাল্ট সরাসরি স্টুডেন্ট আর তার প্যারেন্টসের কাছে পৌঁছে যায়। যখন একজন শিক্ষার্থী দেখে তার রেজাল্ট প্রতিনিয়ত খারাপ হচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন সে স্ট্রেস আর ফ্রাস্ট্রেশনে ভুগতে শুরু করে। আর যেহেতু বাসায় পৌঁছানোর আগেই রেজাল্ট প্যারেন্টসদের হাতে চলে যায়, বাসায় ঢুকেই তাকে খোঁচা দেওয়া কথা, তুলনা আর চাপ সহ্য করতে হয়। এর ফলাফল একটাই, স্টুডেন্টের কনফিডেন্স সেখানেই ভেঙে যায়। এই চাপটা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের উপরেও পড়ে। কোচিং সেন্টারগুলো বই প্রকাশনা সংস্থার সাথে সম্পর্ক গড়ে তোলে। মডেল টেস্ট বই, গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা হয়। অনেক ক্ষেত্রে কোচিং শিক্ষকরা ছদ্মনামে বই লিখে সেখান থেকেও লাভ করেন। এইভাবে কোচিং, প্রকাশক আর স্কুল সবাই একটি লাভের চক্রে কাজ করে, শিক্ষা ব্যবস্থার জন্য নয়। সমালোচনা সহ্য করাও এই ইন্ডাস্ট্রির বড় সমস্যা। কেউ প্রশ্ন তুললে ভিডিও নামাতে চাপ দেওয়া হয়, রিভিউ ডিলিট করা হয়, এমনকি মানহানির মামলাও দেওয়া হয়। এতে স্পষ্ট বোঝা যায় তাদের নৈতিক অবস্থান কতটা দুর্বল। 1 বছর আগে ঢাকা ইউনিটের খ বিভাগ থেকে খ ইউনিটে প্রথম হয়েছিল এক মেয়ে, নাম সাইফা বিনতে ওয়ারিশ। মেয়েটি পড়েছিল ফোকাস কোচিং সেন্টারে। এরপরেই দেশের সবচেয়ে বড় এডটেক প্রতিষ্ঠান উদ্ভাস হুমকি দেয় মেয়েটার নামে মামলা করবে। চিন্তা করতে পারেন, সদ্য ভার্সিটিতে ওঠা একটি মেয়েকে শুধু তাদের নাম না দেওয়ার কারণে মামলা করার হুমকি। ঠিক একই বছরে জাওয়াদ রায়হান নামের এক ছেলে সাফল্য পায় সেই খ বিভাগ থেকে। ছেলেটা তার নিজের আইডি থেকে পোস্ট দেয় যে সে লুমিনাস ব্যাচের ছাত্র, আর কোনো প্রাইভেট সেন্টারে পড়েনি। যদি কেউ পোস্ট করে, সেটা শুধু শুভেচ্ছা ছাড়া আর কিছু না। কিন্তু ঠিক পরক্ষণেই দেখা গেল উদ্ভাস পোস্ট করেছে যে ওই ছেলে নাকি তাদের কোচিংয়ে পড়েছে, যেখানে ছেলে নিজেই বলছে সে লুমিনাস ব্যাচে পড়েছে এবং অন্য কোথাও নয়। এবং তার চেয়েও বড় কথা, এসব নিয়ে যখন পোস্ট করা হয় তখন তাদের নাম না নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। এরকম বেশ কয়েকটা হুমকি ধামকির খবর দ্য থিঙ্কারের কাছে এসেছে। যদিও সবগুলো ভেরিফাই করতে না পারায় আমরা প্রকাশ করতে পারছি না, তবে এরা যে নানাভাবে পোস্ট ডিলিট করার হুমকি দেয় তার কিছু নমুনা আমরা দেখাবো। এদের নিজের প্রাইভেট গ্রুপ থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছিল। সেখানে রাহাত নামে এক শিক্ষক বলছেন, সব আইডি খাইয়ে দিতে পারলে আমার ভালো লাগতো। একবার চিন্তা করুন শিক্ষকদের চিন্তা ভাবনা কেমন। এই আইডিটা সবার আগে নষ্ট করতে হবে, কারণ ইতিমধ্যে 150+ শেয়ার হয়ে গেছে। দ্রুত রিপোর্ট মেরে নষ্ট করে দেওয়া হোক। জাস্ট একটা পোস্ট নিয়ে কতটা আগ্রাসী মানসিকতা হতে পারে চিন্তা করতে পারেন? এত কিছু জানার পরও স্টুডেন্টরা কেন কোচিংয়ে যায়? কারণ হাইপার কম্পিটিশন আর সোশ্যাল প্রেশার। এই ভয়টাই কোচিং ব্যবসা সবচেয়ে ভালোভাবে বোঝে এবং কাজে লাগায়। এখানে পড়লে সফল হবেই, এখান থেকেই বুয়েট, ঢাবি, 100% চান্স। এই বিশ্বাসটাই তারা আমাদের ব্রেইনের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু যখন প্রত্যাশার বাস্তবতার মধ্যে ফারাক তৈরি হয়, তখন সেই চাপটা গিয়ে পড়ে একজন স্টুডেন্টের ওপরেই। ফলাফল ডিপ্রেশন, অ্যাংজাইটি, আত্মবিশ্বাস হারানো, আর অনেক ক্ষেত্রে আরো ভয়ঙ্কর কিছু। বাংলাদেশের এডটেক ইন্ডাস্ট্রিতে কোম্পানি বড় হোক বা ছোট, সব মিলিয়ে এখানে মূলত 3 ধরনের প্লেয়ার দেখা যায়। নাম্বার 1 প্লেয়ার হলো সুপার ব্র্যান্ডস। এদের মধ্যে আছে 10 মিনিট স্কুল, বন্দি পাঠশালা, ACS কিংবা শিখর মতো প্রতিষ্ঠান। এরা এত স্ট্রং ব্র্যান্ড বানিয়েছে যে টপ অফ দ্য মাইন্ড মার্কেটিং অ্যাচিভ করেছে। একজন স্টুডেন্ট যদি 5,000 টাকা দিয়ে কোর্স নেয় আর এক্সামে ভালো করে, প্যারেন্টস অনেক সময় আবার আরেকটা 10,000 টাকার কোর্স কিনে দেয়। এখানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট প্রায় 0, কারণ স্টুডেন্ট অলরেডি ব্র্যান্ডে ট্রাস্ট করে। নাম্বার 2, রিচ সেলার্স। এরা মূলত অ্যাড ডিপেন্ডেন্ট। এরা 10 মিনিট স্কুল কিংবা ACS এর মতো ফেমাস না, কিন্তু $1 মিলিয়ন ফান্ডিং আছে। ফেসবুক, ইনস্টাগ্রামে ননস্টপ অ্যাডস চালায়, মানে এরা পুরোপুরি অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডেন্ট। নাম্বার 3 প্লেয়ার হলো পার্সোনাল ব্র্যান্ডস অ্যান্ড অর্গানিক সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডস। এটাই সবচেয়ে স্ট্রং আর প্রফিটেবল গ্রুপ। ইংলিশ লার্নিং এর জন্য মুনজারিন শাহিদ কিংবা সাইফুর রহমান, ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ ভাই, হালকেনস্টেইনের আনাস ভাই, কিংবা অন্যরকম পাঠশালার মাহমুদুল হাসান সোহাগ ভাই। এই প্লেয়াররা অলমোস্ট অলওয়েজ প্রফিট করে, কারণ এদের একটা ইররিপ্লেসেবল ব্র্যান্ড ভ্যালু আছে, যা কমোডিটাইজ টেক মার্কেট থেকে আলাদা করে। এদের কাছে বিশাল অর্গানিক ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, এর ফলে অ্যাডস ছাড়াই স্টুডেন্টস আসে। এরা এর আগে ফ্রি কন্টেন্টে এত ভ্যালু দিয়েছে যে ফিউচারে অ্যাডস চালালেও কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আলট্রা লো হবে। এর মধ্যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মুনজারিন শহীদ। উনি যদি অ্যাড চালায় তার কস্ট হবে খুব কম, যে কোনো র্যান্ডম ইংলিশ লার্নিং এডটেক কোম্পানির তুলনায়। এডটেক ইন্ডাস্ট্রিতে যেসব ফান্ডেড এডটেক কোম্পানি এর কন্টেন্ট মেশিন নেই, তারা ইন্ডাস্ট্রির উইকেস্ট প্লেয়ার্স। $1 মিলিয়ন ফান্ডিং থাকলেও এরা ইজিলি মার্কেট থেকে ডিসঅ্যাপিয়ার করতে পারে। আর অন্যদিকে আয়মান সাদিক,
ফাহাদ টিউটোরিয়াল বা আনাস কিংবা সোহাগ ভাইয়ের মতো প্লেয়ার্স ফান্ডিং ছাড়াই মার্কেটে এক্সেপশনালি ভালো করবে। যদি পাশের দেশ ভারতের দিকে তাকাই তাহলে দেখা যায় তাদের এডুকেশন সেক্টরের বাজার প্রায় $117 বিলিয়ন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের এডুকেশন সার্ভিস সেক্টর ধীরে ধীরে বড় হচ্ছে এবং গত 5 বছরে আমরা নানা ধরনের এডুকেশন স্টার্টআপের উত্থান দেখেছি। বাংলাদেশের এডটেক সেক্টরের সবচেয়ে ভালো সময় ছিল কোভিড-19 প্যান্ডেমিকের সময়। তখন সবকিছু বন্ধ থাকায় অনলাইন পড়াশোনা পরিবারগুলোর কাছে নতুন একটি বিকল্প হিসেবে উঠে আসে। এর ফলে এই প্ল্যাটফর্মগুলো দ্রুত গ্রোথ পায় এবং দেশি বিদেশি ইনভেস্টরদের আগ্রহ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শিখো, 10 মিনিট স্কুল সহ বেশ কয়েকটি স্টার্টআপ বড় অঙ্কের ফান্ড রেজ করে। এই মার্কেটে অনেক স্টার্টআপই প্রথমে ইউজার গ্রোথে ফোকাস করলেও মনিটাইজেশন স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে। কেউ ফ্রি কন্টেন্ট দিয়ে শুরু করে, পরে মনিটাইজেশন করতে চায়, আবার কেউ কেউ শুরু থেকেই পেইড মডেল অনুসরণ করে। এর ফলে মার্কেট অনেকটাই ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। অনেক ছোট স্টার্টআপ তৈরি হচ্ছে, কিন্তু বড় ও টেকসই কোম্পানির সংখ্যা তুলনামূলক কম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ধীরে ধীরে বুঝতে শুরু করবে কোন প্ল্যাটফর্ম সত্যিকার অর্থে ভ্যালু দিচ্ছে। তখন কিছু বড় কোম্পানি টিকে থাকবে এবং বাকিরা হারিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাংলাদেশের এডটেকগুলো স্ট্রাগল করছে? বাংলাদেশে বাবা মা ও শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য ভালো রেজাল্ট, আর এই রেজাল্ট কেন্দ্রিক মানসিকতার কারণে কোচিং সেন্টারের উপর নির্ভরশীলতা তৈরি হয়েছে। কোচিং সেন্টারগুলো ভালো রেজাল্টের নিশ্চয়তা দিয়ে গাইড বই, প্রশ্ন ব্যাংক সহ নানা শিক্ষা উপকরণ সরবরাহ করে। 2020 সালে সরকার কোচিং ব্যবসাকে একটি নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় আনলেও অভিভাবকদের মানসিকতা খুব একটা বদলায়নি। বেশিরভাগ বাবা মা এখনো মনে করেন ভালো রেজাল্টের জন্য জনপ্রিয় কোচিং বা প্রাইভেট টিউটরের কাছে পড়ানোই সবচেয়ে নিরাপদ পথ। এই ল্যান্ডস্কেপে অনলাইন এডটেক প্ল্যাটফর্মগুলোর জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে। যেসব প্ল্যাটফর্মে স্টুডেন্ট আকর্ষণের বড় কারণ হলো জনপ্রিয় শিক্ষক, কিন্তু কোনো শিক্ষক প্ল্যাটফর্ম ছেড়ে গেলে বা নিজস্ব প্ল্যাটফর্ম চালু করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বড় ঝুঁকিতে পড়ে যায়। এর ফলে অনেক এডটেক প্ল্যাটফর্ম হয় অনলাইন কোচিং সেন্টারে পরিণত হয়েছে, নয়তো ইন্ডিভিজুয়াল প্রাইভেট টিউটরদের পরিচিতি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বর্তমানে যে কোনো ট্রেনার বা টিউটরের জন্য নিজের প্ল্যাটফর্ম তৈরি করাও তুলনামূলকভাবে সহজ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান ইউনিক সেলিং প্রপোজিশনের অভাবে গ্লোবাল প্ল্যাটফর্মে থাকা কোর্স বাংলায় অনুবাদ করে কোনো বাড়তি ভ্যালু না দিয়েই বিক্রি করছে, অথচ এসব কোর্সের বড় অংশ ইউটিউবেই ফ্রিতে পাওয়া যায়। অধিকাংশ প্রতিষ্ঠান লার্নিং মডেল বা কোর্স ডিজাইনে পর্যাপ্ত গবেষণা না করে শুধু কম দামে বাংলা কন্টেন্ট দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। এর ফলে বাংলাদেশের এডটেক মার্কেট অত্যন্ত স্যাচুরেটেড হয়ে পড়েছে। এত বেশি প্ল্যাটফর্মের ভিড়ে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য শক্ত অবস্থান তৈরি করা কঠিন হয়ে গেছে। শিক্ষার্থীদের বোঝা দরকার, কোনো কোচিং আপনাকে রাতারাতি সফল বানাতে পারে না। সারা বছর ধারাবাহিকভাবে পড়াশোনা না করলে কোনো পরীক্ষাই পাশ করা সম্ভব নয়। একটা পরীক্ষার পেছনে জীবনের অনেকগুলো বছর নষ্ট না করে সময় মতো ক্যারিয়ার পরিবর্তন করাও জরুরি। মনে রাখতে হবে, পরীক্ষা জীবনের একটা অংশ, পুরো জীবন নয়। আর এডটেক কোম্পানিগুলোর উচিত বিজ্ঞাপন আর সেলিব্রিটিতে টাকা ঢালার বদলে শিক্ষা আর প্রযুক্তির মান উন্নত করা। ভালো সার্ভিস দিলে শিক্ষার্থীরাই তাদের সবচেয়ে বড় মার্কেটিং হয়ে উঠবে। শিক্ষা দিয়ে টাকা আয় করা দোষের কিছু নয়, কিন্তু মিস ইনফো দিয়ে ম্যানিপুলেট করে একটা কোর্স করানোটা আসলে বাজে কাজ।